প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানিয়ে প্রথম ইউনিট টেস্টের পর প্রথম ভিডিও দিচ্ছি তোমাদের জন্য। ভিডিওটা কি? ভিডিওটা হচ্ছে এবার দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য আমাদের যে অধ্যায়টি আছে চতুর্থ অধ্যায় থেকে শুরু হবে এবং এই চতুর্থ অধ্যায়ের প্রথম পৃষ্ঠার প্রথম প্রশ্ন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের বিভিন্ন বছরে প্রশ্নটা এসেছিল, সেটা হচ্ছে মহাবিদ্যের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 1857 সালে এই মহাবিদ্রোহ হয়। এই মহাবিদ্রোহের কারণগুলো কিন্তু তোমাদের বলতে নেই, যে কারণগুলো নেই সেগুলো নিয়ে একটুখানি বলে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে আলোচনা করাটা আমার কাছে মনে হচ্ছে যে শ্রেয়। ওই জন্য একটুখানি বলিনি। মহাবিদ্রোহের কারণ আমরা মোটামুটি চারটে কারণ আমরা জানবো। একটা হচ্ছে সামাজিক কারণ, দুটো হচ্ছে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং প্রত্যক্ষ কারণ। সামাজিক কারণটা কি আছে? যে মহাবিদ্রোহের সামাজিক কারণ হচ্ছে যে ব্রিটিশ শাসনাধীন ভারতে সামাজিক দিক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ আমাদেরকে অবহেলা করত, তুচ্ছ তাচ্ছিল্য করতো। সামাজিক দিক থেকে আমাদের কোনো মূল্যই ছিল না ওদের কাছে, এবং ওরা আমাদেরকে অসভ্য বলতো, বর্বর বলতো, কালা আদমি বলতো। এইরকম বলে তো গালিগালাজ করতোই। পাশাপাশি ওদের যে ক্লাবগুলো ছিল ইউরোপিয়ান ক্লাব, সেই ক্লাবগুলোর একদম প্রথমে লেখা থাকতো ভারতীয় ও কুকুরদের প্রবেশ নিষেধ। আমাদের কোথায় লেগেছিল? হৃদয়ে লেগেছিল। আমাদের মানবিকতা, মনুষ্যত্বে, বিবেকে লেগেছিল। কাদের? শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সবার আগে ব্যথাটা এইখানে লেগেছিল এবং তারা এর প্রতিবাদ চাইছিল, প্রতিকার চাইছিল। ওদের থেকে আমাদের সভ্যতা সংস্কৃতি কোনো অংশে কম নয়, এটা কিন্তু আমরা সেই সময় বোঝাতে পারিনি, বা সেই সময় আমাদের পরিস্থিতি ততটা ছিল না। ওদের দ্বারা সামাজিক দিক থেকে আমরা এইভাবে নির্যাতনের শিকার হতাম। পাশাপাশি সামাজিক কারণে আমরা পিছিয়ে ছিলাম। আমাদের এই ভারতে বিভিন্ন কুসংস্কার প্রচলিত ছিল। সতীদাহ প্রথা তোমরা জানো, তার মধ্যে অন্যতম নারী শিক্ষার প্রসার ঘটানো খুব বাধ্যবাধকতা ছিল, কি হিন্দু কে মুসলিম। তো সেই সমস্ত পৌত্তলিকতা, জাতিভেদ, কুসংস্কার, এটাও কিন্তু একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং ইউরোপিয়ানদের যে সামাজিক যে সংস্কার, যেটা অনেক আধুনিক ছিল, অনেক অ্যাডভান্স ছিল, সেটা কিন্তু আমরা নেইনি, যার ফলে সেদিক থেকেও আমরা সামাজিক দিক থেকে পিছিয়ে ছিলাম। এবার আসি অর্থনৈতিক দিক থেকে, অবশ্যই আমরা পিছিয়ে গিয়েছিলাম। এবং প্রথম তিনজন যারা আমাদেরকে বোঝালো যে আমরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, দাদাভাই নৌরোজি, পভার্টি অ্যান্ড আনবিটি রুল ইন ইন্ডিয়া, এই বইটি পড়ে রমেশচন্দ্র দত্ত এবং মহাদেব গোবিন্দ রানাডের দি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই বই গুলো পড়ে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি শ্রেণী বা ভারতীয়রা বুঝতে পারলো যে দিনের পর দিন আমাদের শ্রীবৃদ্ধি না হয়ে আমাদের কেন অধঃপতন হচ্ছে, এবং তার কারণ হিসেবে তারা দেখলো যে আমাদের অবশিল্পায়ন হচ্ছে, আমাদের শিল্পায়নের গতি রুদ্ধ হচ্ছে। পাশাপাশি এই দেশ থেকে কাঁচামাল নিয়ে গিয়ে নিজের দেশে কলকারখানা চালু রাখলো, নিজের দেশে শ্রমিকরা কাজ পেলো, বস্ত্র উৎপাদন করলো, সেটা বা আমার দেশে বিক্রি করলো, আমাদের বাজার ধরে ফেললো, বাজার ছেয়ে গেল বিদেশি কাপড়ে, সস্তা দাম, বিলাতি জিনিস, টেকসই, আরামদায়ক। সেইখানে দাঁড়িয়ে আমাদের তাঁত শিল্প, আমাদের ঢাকার মসলিন শিল্প জগৎ বিখ্যাত, যা কিনা ইউরোপের, বিশেষ করে ইংল্যান্ডের অভিজাত পরিবারের এমন ঘর ছিল না যে ঘরে ঢাকার মসলিন ছিল না। পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটদের বা তাদের আত্মীয় স্বজন এবং দিল্লিতে অভিজাত পরিবারে এমন কোনো পরিবার ছিল না যেখানে ঢাকার মসলিন ওরা ব্যবহার করতো না। সেটাও ধ্বংস হয়ে গেল। এবং পাশাপাশি আমাদের বেকার বেড়ে গেল, আমাদের কলকারখানা বন্ধ হয়ে গেল, সমস্ত বাজারটা দখল করে নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংল্যান্ড। সুতরাং অর্থনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে গিয়েছিলাম। এবং পাশাপাশি আমরা দেখব রাজনৈতিক কারণের আমরা দেখব যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক যারা এসেছিল এই ভারতবর্ষে, তাদের মধ্যে এক নম্বর যার কথা বলতে হবে, যিনি নগ্ন সাম্রাজ্যবাদী শাসক নামে পরিচিত, লর্ড ডালহৌসি। সেই লর্ড ডালহৌসির কুশাসন অজুহাতে রাজ্যগ্রাস এবং সেই সঙ্গে সত্য বিলোপ নীতি প্রয়োগ করে রাজ্যগ্রাস, সেই সঙ্গে সরাসরি যুদ্ধ জয় করে
রাজ্যগ্রাস এবং পাশাপাশি ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির মধ্য দিয়ে রাজ্যগ্রাস আমাদেরকে কিন্তু বিচলিত করেছিল। ভারতবর্ষের আপামর জনগণকে কিন্তু ব্রিটিশ সরকার সেদিন কোনো নিরাপত্তা দেয়নি, রাজাকেও নিরাপত্তা দেয়নি, সেই রাজ্যগুলোও কেড়ে নিয়েছিল। অযোধ্যার বেগম হজরত মহলের রাজ্য কেড়ে নেওয়া হয়েছিল, সাঁতরা কেড়ে নেওয়া হয়েছিল, ঝাঁসি কেড়ে নেওয়া হয়েছিল। এই রকম অনেক রাজ্য কিন্তু ব্রিটিশ সরকাররা আমাদের কাছ থেকে কেড়ে নিল। পাশাপাশি রাজনৈতিক যে দাবি দেওয়া আমাদের ছিল সেগুলোও কিন্তু ব্রিটিশ সরকার আমাদেরকে দেয়নি। এবং শেষ কারণ হচ্ছে প্রত্যক্ষ কারণ, যেগুলো তোমরা ক্লাস 8-এ পড়ে গেছো, সেই এনফিল্ড রাইফেলের প্রবর্তন, যার টোটার আবরণ গরু এবং শুকরের চর্বি মিশ্রিত ছিল বলে রটে যায়। এবং তারই পরিপ্রেক্ষিতে মঙ্গল পাণ্ডে এই ব্যারাকপুরের সেনা ছাউনিতে চিত পাবন ব্রাহ্মণ পরিবারের সন্তান 1857 সালের 29শে মার্চ তিনি প্রথম বিদ্রোহ ঘোষণা করলেন এবং মহাবিদ্রোহ শুরু হলো। এই ছিল মহাবিদ্রোহের মূলত যে কারণগুলো, সেটা বললাম। এবার আসি প্রকৃতি বা চরিত্র কি। দেখো, মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কিন্তু অবশ্যই আমরা এই কটা পয়েন্ট লিখেছি, 5টা পয়েন্ট, একটা ভূমিকা থাকবে, একটা উপসংহার থাকবে, এবং এইটা মিলে লিখলেই কিন্তু কমপ্লিট। এবং এই প্রশ্নটা অনেকে ধরতে চায় না। পাশাপাশি বলে রাখি, যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। আমি খুব শীঘ্রই অনলাইন ক্লাস সামনের সপ্তাহ থেকে শুরু করব। আজকে 12 তারিখ, আমরা সামনের সপ্তাহ থেকেই এই অনলাইন ক্লাস শুরু করব। এবং অনলাইন ক্লাসে একটা ফিজ রাখা হচ্ছে, সেই ফিজটা দিলে তোমরা অনলাইন ক্লাসে অন্তর্ভুক্ত হতে পারবে। এবং নম্বর হচ্ছে 91 53 690 676, এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবে এবং অনলাইন ক্লাসে তোমরা যোগ দেবে। যারা ইচ্ছুক, যারা ভালোবাসো এই চ্যানেলটা, তারা অবশ্যই এই চ্যানেলটা দেখবে এবং অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত জানাবে। কেমন? এবারে আসি মহাবিদ্রের প্রকৃতি বা চরিত্রে কটা পয়েন্ট লিখবো। 8টা নম্বর রয়েছে এখানে, কিন্তু আমি বলবো 5টা পয়েন্ট উপসংহার ভূমিকা লিখলে আমার যথেষ্ট। কারণ এই উত্তরটাই এইভাবে বিগত বছরের ছেলেমেয়েরা তারা টেস্টে লিখে গেছে, ভালো নম্বর পেয়েছে, এবং মাধ্যমিকেও এই প্রশ্ন এসেছে, তারা কিন্তু লিখেছে। সুতরাং তুমিও লেখো, তুমিও নম্বর পাবে, ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু এই প্রশ্নটা যেহেতু ঐতিহাসিকদের নাম মনে রাখতে হয় বা লেখকদের নাম মনে রাখতে হয়, অনেকে এই প্রশ্নটা ছেড়ে আসে। আমি বলবো এই অধ্যায়ের এই প্রথম প্রশ্নটা, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা ছেড়ে আসবে না। ভিডিওটা বারবার দেখো, না বুঝতে পারলে আবারও বলো, আবার তোমাদের কাছে সহজ সরল করে ভিডিও দেওয়া হবে। এবং এই মহাবিদ্রের প্রকৃতি বা চরিত্র উপরে অলরেডি ভিডিও আমার দেওয়া আছে এই চ্যানেলে। কেমন? এবার আসি মহাবিদ্রের চরিত্র বা প্রকৃতিতে আমরা কোন পয়েন্টগুলো লিখবো। 1, সিপাহী বিদ্রোহের পক্ষে মতামত, এটা আমরা লিখবো, এটা 4 নম্বরেরও প্রশ্ন আসে। 2, জাতীয় বিদ্রোহ বলা হয় কেন, তার পক্ষে বিপক্ষে যুক্তি, এটা লিখতে হবে, এটাও 4 নম্বরের জন্য আলাদাভাবে করতে হবে। গণবিদ্রোহ কেন বলা হয়, সামন্ত বিদ্রোহ কেন বলা হয়, প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয়। দেখো, এইগুলো দিয়ে কিন্তু আলাদা আবার 4 নম্বরে করেও আমাকে প্রশ্ন করতে হবে, করে যাব প্রশ্ন, সময় আছে অডেল। সুতরাং কোনোটা টেনশন নিয়ে ক্লাসে যাব না, এটা হচ্ছে আমার কথা। ক্লিয়ার? এবার আসি মহাবিদ্রের প্রকৃতি বা চরিত্র লিখতে গেলে একটা ভূমিকা লিখতে হবে। দেখো, মহাবিদ্রের চরিত্র বা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক অব্যাহত আজও রয়েছে। কেউ বলেন এটা সামন্ত বিদ্রোহ, কেউ বলেন এটা সিপাহী বিদ্রোহ, কেউ বলেন এটা জাতীয় বিদ্রোহ। তবে ঐতিহাসিক বেইলির মতে, কে ঐতিহাসিক বেইলি, তার মতে 1857 সালের এই বিদ্রোহ ছিল কেবলমাত্র একটি আন্দোলন নয়, এই বিদ্রোহ কেবলমাত্র একটি কৃষক আন্দোলন নয়, এই বিদ্রোহ কেবল একটি সিপাহীদের বিদ্রোহ নয়, এটা হচ্ছে মুক্তির সংগ্রাম, একটা মহাবিদ্রোহ, একটা স্বাধীনতা সংগ্রাম, আর কিছুই নয়। কে বলছেন? বেইলি। তাহলে বেইলির কথাটা আমরা ভূমিকা বা উপসংহারে লিখে আসবো। কেমন? এবারে চলে আসি সিপাহী বিদ্রোহের পক্ষে মতামত। দেখো, আমি কিছু নাম লিখেছি সিপাহী বিদ্রোহের পক্ষে কারা ভারতীয় কারা মতামত দিয়েছে। দাদাভাই নৌরোজি, অক্ষয় কুমার দত্ত, সৈয়দ আহমেদ খান। আমি ঠিক এইভাবে বলছি, এইভাবে খাতায় লিখে নিয়ে পড়বে, দেখবে মনে থাকবে। তারপর বিদেশিদের মধ্যে কে আছে? জন লরেন্স আছে, হোমস আছে, রেক্স আছে। সুতরাং এইভাবে যদি একটু লিখে তোমরা এই রেডি করো, তাহলে একদমই ভুলবে না। এইবার দেখো, এখানে আমরা কি বলেছি, যে বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্য ছিল নিজ নিজ স্বার্থ সিদ্ধি করা। এরা কারা বলছে? এরা বলছে
সিপাহী বিদ্রোহের পক্ষে মতামত এরা কি বলছে। এবং শুধু তাই নয়, তৎকালীন ভারত সচিব, ঠিক মহাবিদ্রোহ যখন হয় তখন ভারত সচিব ছিলেন আর্ল স্ট্যানলি। সেই আর্ল স্ট্যানলি কি বলছেন, যে তিনি এক প্রতিবেদনে বলছেন যে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন, বা তিনি বলছেন মহাবিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ, যেহেতু সিপাহীরা প্রথমে শুরু করেছিল 1829 সালে, 1857 সালের 29শে মার্চ এই ব্যারাকপুরে। এবং জন লরেন্স, রেক্স হোমস এরা কি বলছেন, এরাও কিন্তু বলছেন যে এটা প্রথম সিপাহীদের বিদ্রোহ। এবং পাশাপাশি বলছেন দাদাভাই নৌরোজি, অক্ষয় কুমার দত্ত, স্যার সৈয়দ আহমেদ খান, এরাও কিন্তু বলছেন এটা সিপাহী বিদ্রোহ। এটা কিন্তু কেউ বলেনি জাতীয় বিদ্রোহ। পরের দেখো পয়েন্ট, জাতীয় বিদ্রোহ কারা বলছেন। এখানে নাম লিখেছি, ডাফ, নর্টন, আউটরাম, ম্যালসন, কার্ল মার্কস। এরা বলছেন এটা জাতীয় বিদ্রোহ। কেন জাতীয় বিদ্রোহ বলছেন? কার্ল মার্কস বলছেন অনেকে যাকে সিপাহী বিদ্রোহ বলছেন সেটি সিপাহী বিদ্রোহ না, এটা একটি জাতীয় বিদ্রোহ। কারণ জাতীয় বিদ্রোহ তখন হয় যখন সারা ভারতবর্ষ ব্যাপী এই বিদ্রোহটা ছড়িয়ে পড়ে, কোনো একটা অঞ্চলের সীমাবদ্ধ থাকে না। যেমন কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, ওরাং যে বিদ্রোহগুলো তোমরা 3য় অধ্যায় পড়ে রয়েছো, দেখো সবগুলো আঞ্চলিক বিদ্রোহ ছিল, এক একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু সিপাহী বিদ্রোহ কিন্তু সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যকে ছুঁয়ে গিয়েছিল। বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ সমস্ত রাজ্যগুলোকে কিন্তু ছুঁয়ে গিয়েছিল এবং অ্যাট এ টাইম। সুতরাং এই জন্য এই বিদ্রোহকে আমরা জাতীয় বিদ্রোহ বলছি। এবং কার্ল মার্কস তিনিও বলছেন কিন্তু এটা জাতীয় বিদ্রোহ। এবং ডাফ, নর্টন, আউটরাম, ম্যালসন এরাও কিন্তু বলছেন জাতীয় বিদ্রোহ। এবার আসি গণবিদ্রোহ কাকে বলে। গণবিদ্রোহ কাকে বলে, কেন গণবিদ্রোহ বলা হচ্ছে? যে বিদ্রোহে হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, কৃষক, সাধারণ মানুষ, শ্রমিক সমস্ত মানুষ অংশগ্রহণ করে, সেটি তখন হয় গণবিদ্রোহ। নইলে কিন্তু গণবিদ্রোহ নামটা আসবে না। গণবিদ্রোহ নামটা আসতে গেলে সবার সম্মিলিত অংশগ্রহণ দরকার। শুধু হিন্দুরা আসবে, গণবিদ্রোহ হবে না। শুধু মুসলমানরা আসবে, গণবিদ্রোহ হবে না। শুধু জৈনরা আসবে বা বৌদ্ধরা আসবে, কথার কথা, জৈন বৌদ্ধরা করেনি কিন্তু কথার কথা বলছি, যদি আসে সেটা গণবিদ্রোহ হবে না। তাহলে গণবিদ্রোহ হতে গেলে আপামর ভারতীয়, অর্থাৎ সমস্ত ভারতীয়র, সমস্ত শ্রেণীর, সমস্ত ধর্মের মানুষকে কিন্তু অংশগ্রহণ করতে হবে, তবে কিন্তু সেটা গণবিদ্রোহ হয়, নইলে কিন্তু হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সে গণবিদ্রোহ কে বলছেন? জে.বি. নর্টন। জে.বি. নর্টন সুন্দর করে তিনি বলছেন এটা গণবিদ্রোহ, কারণ এই বিদ্রোহ শুধু সিপাহী না, এটা সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। পরের প্রশ্ন পয়েন্ট, সামন্ত বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়? 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। কি কারা বলছে সামন্ত বিদ্রোহ? রজনীকান্ত দত্ত, মানবেন্দ্রনাথ রায়। সামন্ত বেশি জমির মালিক, জমিদার শ্রেণী। জমিদার শ্রেণীরা জমিচ্যুত হয়েছিল, রাজ্যচ্যুত হয়েছিল, তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। কারণ তারা চেয়েছিল সেই তাদের পুরনো, সেই হারানো সেই ঐতিহ্য বা হারানো সেই সম্মান বা হারানো রাজ্য বা হারানো জমিদারি ফিরে পাওয়ার জন্য এই মহাবিদ্রোহে তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। তাই রজনীকান্ত দত্ত, মানবেন্দ্রনাথ রায়ের মতো লোকেরা এটাকে বলছেন সামন্ত বিদ্রোহ, এটা কিন্তু বলতে হবে। এবার আসি স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন। প্রথম যিনি বলেছেন বি.ডি. সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর। তিনি কি বলছেন যে এটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, কারণ এর আগে স্বাধীনতার জন্য এত বড় আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী হয়নি। সঙ্গে সঙ্গে তাকে সাপোর্ট করেছেন আর কারা? তারা হচ্ছেন সুশোভন সরকার, পি.সি. যোশী এবং সুরেন্দ্রনাথ সেন। তোমরা জানো যে 1857 এই বইটি হচ্ছে ভারত সরকার স্বীকৃত বই এবং এটি লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। সিপাহী বিদ্রোহ সম্পর্কে ভারত সরকারের স্বীকৃত বইটির নাম হচ্ছে 1857। এই বইতেও কিন্তু প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা হচ্ছে। এরপরে একটা উপসংহার লিখবো, লিখে এই প্রশ্নটা কমপ্লিট করে আসবো। আবারও বলছি, যারা অনলাইন ক্লাস করতে চাও, স্কুল ছুটি হয়ে যাবে 30 তারিখের পর, বসে থাকলে হবে না, নিজেকে লড়াই করতে হবে এবং সেই লড়াইটা অবশ্যই শিক্ষার সঙ্গে লড়াই করব, আমি আমার সাবজেক্টের সঙ্গে লড়াই করব এবং আমি আমার নিজের সঙ্গে লড়াই করব। কারণ জয়ী হতে গেলে লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ের জন্যে তোমাকে পড়তে হবে। আর এই পড়ার জন্যে তোমাকে সময় বেছে নিয়েই রুটিন ধরে পড়তে হবে। স্কুল নেই, অঢেল টাইম, এই টাইমটা একদম নষ্ট করা যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে সিলেবাস কমপ্লিট করতে হবে, সুন্দর প্রস্তুতি নিয়ে হলে যেতে হবে। যারা অনলাইন ক্লাস করতে চাও, যদি ভালো লাগে 91 53 690 676 এই নম্বরে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ।